এসএসসি পরীক্ষার্থী 2026 এবং নবম দশম শিক্ষার্থীদের জন্য আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী সূত্র অর্থাৎ পরিসংখ্যানের এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটি যারা করবে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, আশা করি 2026 সালে কোনো শিক্ষার্থী গণিতে ফেল করবে না, 100% নিশ্চিত দিয়ে বলতে পারবো। এবং যারা গোল্ডেন এ প্লাস পাবে, অর্থাৎ তোমরাও কিন্তু কোনো অবস্থাতেই পরিসংখ্যানের অধ্যায় থেকে মার্ক কাটা যাবে না। অনেক ভালো শিক্ষার্থীও কিন্তু অনেক সময় ভুল করে থাকে, তাই যারা অলরেডি পরিসংখ্যানটা এ টু জেড পারো তাদের সাথে তো কোনো কথাই নাই। কিন্তু তোমরা যারা একেবারেই দুর্বল শিক্ষার্থী, অন্যান্য অধ্যায়গুলো তোমাদের কাছে খুবই কঠিন লাগে, তোমরা এই পরিসংখ্যানের অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে করো, আশা করি তোমরা এসএসসি পরীক্ষা 2026-এ ভালো একটা মার্ক এই পরিসংখ্যানের অধ্যায় থেকে পেয়ে যাবে। আর তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা আসতেছে, টেস্ট পরীক্ষাতেও তোমরা কৃতকার্য হতে পারবে। এই ক্লাসটিতে আমরা বোর্ডে যে সারণীটি লিখলাম, এই ডাকটা থেকে আমরা বেশ কয়েকটি নিয়মের অঙ্ক করব। অর্থাৎ এই একটা ডাক থেকে আমরা এটার প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব, প্রচুরক নির্ণয় করব। তারপর তোমাদের যে তিনটা গ্রাফ আছে, অজীব রেখা, বহুভুজ, আয়তলক, তিনটা গ্রাফে একটা ডাক থেকে আমরা করব। এবং এইটা থেকে কিন্তু যদি পরীক্ষায় চাই ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করার জন্য, তাহলে এটা থেকে কিন্তু আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আমরা প্রথমেই এই যে সারণীটি লিখলাম যে 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিম্নরূপ, অর্থাৎ 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে এই যে একটা সারণী দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা, যদি এরকম সারণী দিয়ে তোমাকে প্রশ্ন করে যে এই সারণীর প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, আমরা একটা একটা করে সব কয়টা নিয়ম পরিসংখ্যানে করব। এইটা থেকে এই ডাকটা থেকে আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতির গড় এটাও নির্ণয় করতে পারবো। ধারাবাহিকভাবে আমরা সবগুলা কন্টিনিউ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন পরীক্ষার মধ্যে এইভাবে একটা সারণী দিয়ে অনেক সময় আসে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। আমাকে যদি এই প্রশ্নটা করে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, তাহলে আমি এটার উত্তর করব, এই যে দেখব সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কোন শ্রেণীতে আছে। অর্থাৎ এই প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কত, 20। প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা অর্থাৎ 20 আছে কোন শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে। প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা 20 আছে 60 থেকে 64 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী হইতেছে যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেই শ্রেণীটা প্রচুরক শ্রেণী। পরীক্ষায় কিন্তু তোমরা অনেকেই কিন্তু মানে উল্টা পাল্টা লাগিয়ে দাও। প্রচুরক শ্রেণীর মধ্যমান যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু তোমরা দেখো আমি কিভাবে করি। এত শ্রেণীতে, অতএব প্রচুরক শ্রেণী 60 থেকে 64, এইটা হইতেছে প্রচুরক শ্রেণী। এখন আমি যে প্রশ্নটা লিখছিলাম প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, তাহলে আমরা কি করব, এখন লিখব প্রচুরক শ্রেণীর মধ্যমান। সুতরাং
প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান আমাকে এখন এই দুইটা কি করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আমাকে মধ্যমান নির্ণয় করতে বলছে। 60 যোগ 64 এই দুইটা যোগ করে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। যোগ করলে আসতেছে আমাদের 12 2 দিয়ে 6 2 62। তার মানে এটার প্রচুরক শ্রেণীর মধ্যমান হইতেছে 62। তোমাকে যদি প্রশ্ন করে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, তাহলে কিন্তু তোমরা এইটুকু করলেই 2 নাম্বার, অর্থাৎ এইটুকু আসে কিন্তু 2 নাম্বারের জন্য। প্রথম কতে এই প্রশ্নটা করে রাখে। এখন তোমাকে যদি বলে প্রচুরক শ্রেণীর প্রচুরক নির্ণয় করো, তখন কিন্তু প্রচুরকের সূত্র পায় তোমাকে অঙ্কটা করতে হবে, সমাধান করতে হবে। তোমরা কি করো, এই প্রশ্নটা করলে প্রচুরক নির্ণয় করো, অর্থাৎ প্রচুরকের সূত্র প্রয়োগ করে তোমরা মান বের করে রেখে আসো, কিন্তু ওইটা হবে না। শিক্ষার্থীরা এখন যদি বলে যে প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করতে গেলে এখানে একটু লক্ষ্য করো, আমরা এইটা থেকেই কিন্তু করতে পারবো। যে প্রচুরক নির্ণয় করো, তোমাকে যদি বলে প্রচুরক নির্ণয় করো, তাহলে কিন্তু এখানে আমার এইটুকু কিন্তু করতে হবে। দেখো, প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করতে বললে আমাকে এইটুকু কিন্তু প্রচুরক নির্ণয় করার জন্য প্রয়োজন হবে। প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা 20 আছে এত শ্রেণীতে, অতএব প্রচুরক শ্রেণী 60 থেকে 64। এখন আমাকে প্রচুরকের সূত্রটা যে লিখতে হবে। যে আমরা জানি প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 প্লাস F2 ইনটু কত, H। প্রিয় শিক্ষার্থী, প্রচুরকের সূত্র হইতেছে যে প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু কত, H। এবং এই মানগুলো এখন আমি এদিকে সাইড নোট করব। লক্ষ্য করো, এখানে L এর মান অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এইটা হইতেছে প্রচুরক শ্রেণী। এইটাকে বলে নিম্ন সীমা, এইটাকে বলে উচ্চ সীমা। L এর মানটা হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে 60। F1 এর মান হবে F1 এর মান হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে 20 মাইনাস 10, তাহলে 20 মাইনাস 10 আসতেছে আমার F1 এর মান কত, 10। F2 এর মান হবে, তারপর আমার F2 এর মান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাকে লিখতে হবে 20 মাইনাস 12, এখানে থাকবে কত, 8। তারপরে আমাকে এই শ্রেণীবৃত্তি, তোমরা 45 থেকে 49 পর্যন্ত হাতে গুনবা। যে 45 46 47 48 49, এভাবে হাতে গুনে, অর্থাৎ 45 সহ 49 পর্যন্ত ব্যবধান আসবে 5। তার মানে এই এর মান হইতেছে এই যে শ্রেণীবৃত্তির এই যে এটার ব্যবধানটা 45 থেকে 49, প্রত্যেকটারই কিন্তু ব্যবধান সমান। তার মানে কত, এই এর মানটা 5। এখন এই মানটা বসিয়ে এখানে সমাধান করলে প্রচুরক নির্ণয় করা শেষ। আমরা এখন মানটা বসাবো 60 প্লাস F1 এর মান হইতেছে 10, F1 এর মান 10 প্লাস F2 এর মান 8 গুণন H এর মানটা হইতেছে 5। তার মানে এখানে আসতেছে 60 প্লাস 5 10 50, এখানে থাকতেছে কত, 18। আমাদের এখানে আসবে 60 প্লাস, এখন 18 তে আমাকে এই 50 কে ভাগ করতে হবে। একটু লক্ষ্য করো, আমরা যদি এখানে দেখো, এই দেখো 50 কে যদি আমরা 18 তে ভাগ করি, তাহলে এখানে আসতে 2 বার যাবে, তাইলে 34, 2 বার দিলাম, তাহলে থাকবে কত, 4 14।
দিলাম একান দশমিক, আনলাম একান শূন্য। এখন যাবে আমার, ধরো 18কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5×18 = 90, তাহলে আরো বেশি যাবে। তা 18কে যদি আমি গুণ করি 6 দিয়ে, দেখো কত হয়, 6×8 = 48, 48 এর 8, 6 কে 6, 8 4 10, 108। তাইলে আরো বেশি যাবে দেখি। 18কে যদি আমি 7 দিয়ে করি, 7×8 = 56 নিলাম, 7 থেকে 7, 7 5 12, তার মানে 7 বার যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 7 দেই, তাহলে এখানে আসতেছে 126, তার মানে থাকবে কত, 4 থাকতেছে 1। তাহলে আমরা দশমিকের পরে 1 গণ নিলাম, তোমরা ক্যালকুলেটরে করে নিবে, আমি ভাগটা এখানে দেখিয়ে দিলাম। তাইলে এখানে আমার মান আসতেছে 2.7, তার মানে এটা হলো 62.7, প্রায় লিখে দিবা, প্রায়। ঠিক আছে, এইটা आंसर। তার মানে এইটা হলো আমাদের প্রচুরক নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব, এখানে প্রচুরকের পরে এখন আমরা নির্ণয় করব যে মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন নির্ণয় করব আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান। লক্ষ্য করো, মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করব। মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। এখানে কিন্তু দুই রকম প্রশ্ন হয়, যে মধ্যক নির্ণয় করা আর মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করা, দুইটা কিন্তু দুই জিনিস। ধরো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করলে মধ্যক শ্রেণীটা আমাকে বের করতে হবে, বের করে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মধ্যক শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু 2 নম্বরের জন্য আসে। আবার মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক এর সূত্র প্রয়োগ করে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। এটা কিন্তু সারণী থেকে আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব এবং মধ্যক নির্ণয় করব। কিন্তু মধ্যক নির্ণয়ের কিন্তু যদি উপাত্ত আকারে অবিন্যস্ত বা বিন্যস্ত আকারে উপাত্ত দেওয়া থাকে, তাহলে মধ্যক নির্ণয়ে আরো দুইটা সূত্র আছে। ঠিক আছে, আমরা ওইগুলা আলোচনা করব, এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো মধ্যক শ্রেণীর মধ্যমান এটা নির্ণয় করতে গেলে আমাকে এখন সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, মানে সারণীতে কয়টা পার্ট দেওয়া আছে এটা গুনতে হবে। 1 2 3 4 5 6 7, কয়টা পার্ট দেওয়া আছে, 7টা পার্ট দেওয়া আছে। এই 7টা পার্টের জন্য আমাকে 7টা ঘর করতে হবে। এই যে এখানে আমাকে ঘরগুলো করতে হবে। ঘরটা আমি করতেছি, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এইখানে আমাদেরকে 1 2 3 4 5 6 7, 7টা হলো। ঠিক আছে, একটু ছোট বড় হয়েছে। এখানে দেখো আমাদেরকে এখন এখানে 3 পার্ট করতে হবে। 3 পার্ট কেন, দুইটা পার্ট তো দেওয়াই আছে আমাদের, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এবং শেষের পার্টে আমাকে ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এটা হলো শ্রেণীব্যক্তি, এখানে শ্রেণীব্যক্তি হবে, শ্রেণীব্যক্তি, এখানে গণসংখ্যা হবে। তার মানে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে এই সারণী থেকে আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা, এখন এই সারণী থেকে যখন আমরা অজীব রেখা অঙ্কন করব, তখন কিন্তু আমাকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। আমি এটার পরেই মধ্যক নির্ণয়ের পরেই কিন্তু
রেখাটা মানে করে নিব, কারণ এই সারণীটা যদি মুছে দেই তাহলে আবার কিন্তু সারণীটা আমাকে তৈরি করে এই যে ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তোমরা কিন্তু এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি 2026 সালে কোনো শিক্ষার্থী গণিতে ফেল করবে না, কারণ পরিসংখ্যান থেকে কিন্তু 2026 সালে তোমরা 2টা প্রশ্ন আনসার করতে পারবা। এখন তোমাদের যে সিলেবাসটা এই মুহূর্তে দেওয়া হয়েছে দশম শ্রেণীতে যারা পড়তেছো 2026 সালে পরীক্ষা দিবে এবং নবম শ্রেণীতে দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমাদের যে সিলেবাসটা তোমরা কিন্তু 4টা বিভাগ থেকে 5টা প্রশ্ন আনসার করতে হয়। 4টা বিভাগ থেকে তোমরা যে বিষয়টা 5টা প্রশ্ন আনসার করতে হয় এবং 20টা এমসিকিউ ছোট প্রশ্ন থাকে আর কি। তাহলে তোমাদের 2টা কিন্তু অপশন থাকে, যে কোনো বিভাগ থেকে 2টা প্রশ্ন আনসার করতে পারবা। তাহলে তোমরা চাইলে কিন্তু পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আনসার করতে পারতেছো। এই জন্য তোমরা একটা অধ্যায়, যারা একেবারে দুর্বল শিক্ষার্থী, যারা ফেল করো বিভিন্ন বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা ফেল করে থাকো এবং গণিতের বই আছে, তারা একটা অধ্যায় যদি ভালো করে পড়ো 100% নিশ্চিত থাকো তুমি আজকে পড়ে আর কোনো সময় ফেল করবে না। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করছি, মানে এটা থেকে আমরা ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করবো। ধরো 1 2 3 4 5 6 7 7টা অংশ লিখলাম। শ্রেণী ব্যক্তি আমরা দেখে লিখবো 45 থেকে 49, তারপরে 50 থেকে 54, 55 থেকে 59, তারপরে আসতেছে 60 থেকে 64, এখানে আসতেছে 65 থেকে 69, 70 থেকে আসতেছে 74। এখন আমাদের গণসংখ্যা 4 8 10 20 12 6। ঠিক আছে? এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে গেলে এই 4 পড়ি, এই যে 4 পড়ি লিখলাম, তারপরে এই 4 আর 8 যোগ করলে কত হবে 12, 12 আর 10 যোগ করলে 22, 22 দেখো 4 পড়ি লিখলাম। যারা এটা না পারে একটু ভালো করে দেখো, 4 4 4 এর সাথে এই যে আর এই যে এটা যোগ করবা, এই দুইটা কি করবা যোগ করবা, তাহলে 8 আর 4 যোগ করলে কত হবে 12, পরে এই 12 এর সাথে এই 10 যোগ কত 22, পরে 22 এর সাথে এই যে এটা যোগ করলে কত হবে আমাদের 42 আসবে, এই 42 এর সাথে এটা যোগ করলে কত আসবে 54 আসবে, 54 এর সাথে এই 6 যোগ করলে কত আসবে 60 আসবে। এটা কিন্তু অনেক শিক্ষার্থী পারো তোমরা। তারপর দেখালাম 4 4 4 এর সাথে এই যোগ করে 12, এটার সাথে এটা যোগ করে আসছে 22, এটার সাথে এটা যোগ করে আসছে 42, তারপরে এর সাথে এটা যোগ করে 54, তারপরে এর সাথে যোগ করে কত আসছে 60। ঠিক আছে? অনেক সময় কিন্তু এই সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু এইটুক করলেই তোমার ক্রমযোজিত গণসংখ্যা হয়ে যাবে। তোমাকে যদি বলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, অর্থাৎ এইটা থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, তাহলে এইটুক করলে তোমার অঙ্ক কমপ্লিট, 2 নম্বরের জন্য আসে। এটা কিন্তু আমি প্রশ্নটা লিখলাম না, মানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো প্রদত্ত সারণী থেকে, তাহলে কিন্তু এইটুক করলেই প্রশ্ন শেষ গেল এটা। এখন আমরা যে বিষয় মধ্যক শ্রেণীর মধ্যমান, আমরা এটা থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। আমাকে এইখানে দেখো লক্ষ্য করো, আমরা যদি একটা ঘর আমাদের করতে হবে, এই সবগুলো যদি আমরা যোগ করি, এখানে n = কত আসবে জানো 60। এই গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি n = কত আসবে 60। n দ্বারা কিন্তু গণসংখ্যা প্রকাশ করা হয়, অর্থাৎ n দ্বারা মোট গণসংখ্যা প্রকাশ করা হয়। তাহলে n = 60, এখানে আমার লিখতে হবে যে n = 60। আমাকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে গেলে এখানে এসে তোমাদেরকে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে হবে। উভয় পক্ষে কি দ্বারা ভাগ করবা 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করবা। দেখো উভয় পক্ষে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি এখানে আসবে কত 30। তাহলে n/2 এর মান কত আসলো 30, অর্থাৎ এই 30টা এখানে কোথায় আছে এটা আমাকে বের করতে হবে। দেখো তো এখানে 30 কোথায় আছে, এখানে 4, এখানে 12, এখানে 22, তাহলে এই পর্যন্ত কিন্তু 30 নাই, অর্থাৎ 30 নাই, এই পর্যন্ত 30 নাই। এই পর্যন্ত যেহেতু 30 নাই, তাহলে পরবর্তী অর্থাৎ এইটার মধ্যে 30 আছে, এটা আমাকে ধরে নিতে হবে, অর্থাৎ এই মধ্যক শ্রেণী হবে 60 থেকে 64। তাহলে 30তম পদের অবস্থান, অর্থাৎ এটার অবস্থান কোন শ্রেণীতে এটা আমাকে এখন লিখতে হবে। 30তম
পদের অবস্থান, 30তম পদের অবস্থান, 30তম পদের অবস্থান আমাদের 30তম, অর্থাৎ এই 30, এই যে 30তম পদের অবস্থান এই পর্যন্ত 22 পর্যন্ত এই সরাসরি মিলে নাই, সরাসরি কিন্তু অনেক সময় মিলে না, সরাসরি মিলবে না। যদি সরাসরি মিলে তাহলে ভালো, আর যদি না মিলে এই পর্যন্ত 22 আছে, তো 22 এর পরেরটা অর্থাৎ এইটার মধ্যে তোমাকে 30 আছে ধরে নিতে হবে। যে 30তম পদের অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে, 30তম পদের অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে, তার মানে এইটাই মধ্যক শ্রেণীতে, অতএব মধ্যক শ্রেণী, অতএব মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী, অতএব 60 থেকে 64, তাহলে মধ্যক শ্রেণীটা 60 থেকে 64। এখন আমাকে যে বিষয়টি করতে হবে, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব, অর্থাৎ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমার মধ্যক শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন কি করব আমরা, এটা একটু এইদিকে নিয়ে আসি। দেখো এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান 60 যোগ 64 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এখানে আসতেছে আমাদের 124, 2 দিয়ে ভাগ করলে আসবে 62, তার মানে মধ্যক শ্রেণীর মধ্যমান আসতেছে 62। বেশি ক্ষেত্রে 80 তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ মধ্যক শ্রেণীর মধ্যমান চাইলে তোমাকে এভাবে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে, সারণী তৈরি করে তারপরে মোট গণসংখ্যাগুলো যোগ করতে হবে, যে n = 60 উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে এই যে এখানে 30 আসলো, দেখতে হবে এটা এখানে কোথায় আছে, এই যে এখানে ক্রমযুক্ত গণসংখ্যার দিকে দেখতে হবে। তুমি যদি গণসংখ্যার দিকে দেখো তাহলে কিন্তু মিলবে না অঙ্কটা। এই 22 এই পর্যন্ত 30 নাই, তার মানে পরের শ্রেণীতে 30 আছে, এটা আমাকে ধরে নিতে হবে। যে 30তম পদের অবস্থান এত শ্রেণীতে, অতএব মধ্যক শ্রেণীতে 60 থেকে 64, তো অতএব মধ্যক শ্রেণী 60 থেকে 64, তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীটা বের করে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কিন্তু মধ্যক শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। এইটা কিন্তু তোমরা প্রিয় শিক্ষার্থীরা অনেকে মানে ভুল করে থাকো। মধ্যক শ্রেণীর মধ্যমান পরীক্ষা আসে, তোমরা কি করো, মধ্যকের সূত্র প্রয়োগ করে অঙ্ক করে রেখে আসো, তাহলে কিন্তু এটা হবে না। এখন এই অঙ্কটা থেকে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা, মধ্যকের সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করব। দেখো মধ্যকের সূত্রটা, তাহলে এইটুকু আমার লাগতেছে না, এটা শেষ। মধ্যক নির্ণয় করো, এখন আমরা মধ্যক নির্ণয় করব। দেখো মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে মধ্যকের সূত্র লিখতে হবে। মধ্যক ইকুয়াল টু এখানে একটু মানে জায়গার সংকুলন হয়ে গেছে। মধ্যকের সূত্রটা এখন আমরা লিখব L প্লাস n/2 মাইনাস fc ইনটু h/fm। মধ্যকের সূত্রটা আমরা এখন লিখতেছি, দেখো h/fm। মধ্যকের সূত্রটা মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস fc ইনটু h/fm। এখানে কিন্তু ইনটু আকারে আছে, যে এটা কিন্তু ইনটু আকারে আছে। মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস fc ইনটু h/fm। পরীক্ষায় কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, মধ্যকের সূত্রটি লিখে বর্ণনা সহ লিখতে বলে। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে মধ্যকের সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করতে হবে। আর মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বললে আমরা তো এটা আগে করলাম, একটু আগে। এখন মধ্যক শ্রেণীর মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যকের সূত্র লিখলাম, সূত্র লেখার পরে এই যে সূত্রের যে বিভিন্ন চিহ্নগুলো আছে সাংকেতিক, এইগুলা কিন্তু আমাদেরকে লিখতে হবে। এখন পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে মধ্যকের সূত্রটি বর্ণনা সহ লিখো। আমি এখানে একটু আলোচনা করে দিই, তাহলে অঙ্কটা করার ক্ষেত্রে আমি মানগুলা কোথা থেকে লিখলাম তোমাদের জন্য একটু সুবিধা হবে। এবং এই প্রশ্নটাও যদি আসে
মধ্যকের সূত্রটি বর্ণনা সহ লিখো, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই লিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু লক্ষ্য করো, এইখানে মধ্যকের সূত্রটি বর্ণনা সহ যদি আসে তোমরা এইভাবে সূত্রটি লিখবে, লিখে এই যে লিখলাম hn/2 fc fm h এর এগুলা বাংলা অর্থাৎ বাংলা বর্ণনা দিতে হবে। বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, এটা কিন্তু শিখে নেবে। এল এর মান মধ্যক যে শ্রেণীতে আছে তার নিম্ন সীমা, এল এর মান লিখতে হবে, মানে এল ইকুয়াল টু বাংলাটা লিখতে হবে, মধ্যক যে শ্রেণীতে আছে তার নিম্ন মান হইতেছে এল এর মান, n/2 অর্থাৎ n হইতেছে মোট গণ সংখ্যা, fc মধ্যক যে শ্রেণীতে আছে, মধ্যক যে শ্রেণীতে আছে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা হইতেছে fc এর মান, fm এর মানটা হইতেছে মধ্যক শ্রেণীর গণ সংখ্যা। ধরো এটা হলো মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর গণ সংখ্যাটা হইতেছে fm এর মান। এইচ হলো আমাদের 45 থেকে 49, এইচটা হইতেছে শ্রেণীব্যাপ্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব। দেখো এখন এল এর মান নিব, তাহলে এল এর মান হবে মধ্যক শ্রেণীর নিম্ন মান, তার মানে কত হবে 60 নিলাম। n/2 কত আসছে আমাদের 30 লিখলাম। fc এর মান মধ্যক যে শ্রেণীতে আছে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা, অর্থাৎ এই যে মধ্যক শ্রেণী হলো এইটা, তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা, তার মানে 22 fc এর মান 22। fm এর মান হবে মধ্যক যে শ্রেণীতে আছে তার গণ সংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণ সংখ্যা, তার মানে 20, fm এর মান 20। এইচ এর মানটা হইতেছে শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49, শ্রেণীব্যাপ্তি কত আমাদের 5। এখন এই মানগুলা বসিয়ে আমাকে সমাধান করতে হবে। সমাধানটা একটু লক্ষ্য করো, 60 প্লাস 30 মাইনাস n/2 এর মান 30, l এর মান 60, fc এর মান 22, তারপরে h এর মান 5, fm এর মানটা হইতেছে fm এর মান 20, ঠিক আছে। 60 প্লাস এটা থেকে এটা বিয়োগ করে থাকতেছে 8 গুণন 5/20, তাহলে 5 আর 40 নিচে 20 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে, তাহলে 60 প্লাস 2 এটা আসতেছে 62। তাহলে এটা মধ্যক শ্রেণীর মধ্যক যে নির্ণয় করলাম এটার आंसर কত 62। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এইটা থেকে উজিব রেখা অঙ্কন করব। আমি এখানে তিনটা গ্রাফে আলোচনা করব, তিনটা গ্রাফ আলোচনা করব। ভিডিও শেষে কিন্তু তিনটা গ্রাফের গ্রাফ অঙ্কন করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা এইখানে একটু দেখো, এখন আমরা উজিব রেখা অঙ্কন করব। উজিব রেখা, উজিব রেখা আমরা এখন শিখব। উজিব রেখা, উজিব রেখা করতে গেলে তিনটা গ্রাফ, পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু দুইটা গ্রাফ থাকে, অনেক সময় দুইটা গ্রাফ থাকে, অনেক সময় একটা গ্রাফ থাকে। দুইটা সৃজনশীল আসলে দুইটা গ্রাফ থাকবে, দুইটা সৃজনশীল তো আসবেই, সিলেবাসে আছে, দুইটাই তো থাকবে। তোমরা কিন্তু তিনটা গ্রাফ আছে, তিনটা গ্রাফই খুব ভালো করে শিখবা। আমি আজকে এমন ভাবে শিখিয়ে দিব যাতে তোমাদের গ্রাফ আর কোনো জীবনে কোনোদিন ভুল না হয়। দেখো আমরা এখন উজিব রেখা অঙ্কন করব। উজিব, উজিব রেখা, আমরা যদি উজিব রেখা অঙ্কন করব, ঠিক আছে। উজিব রেখা অঙ্কন, উজিব রেখা, উজিব রেখা অঙ্কন করতে গেলে আমাদেরকে ক্রমযোজিত গড় সংখ্যা নির্ণয় করতে হবে। আমাদেরকে কিন্তু এই শেষের অংশটুকু লাগবে না, অর্থাৎ এখানে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। উজিব রেখা যদি পরীক্ষা আসে, তুমি এইখানে সারণী থেকে উজিব রেখা অঙ্কন করতে বলবে, তাহলে যদি বলে আবার যদি অবিন্যস্ত বা বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, সারণী তৈরি করে মানে উজিব রেখা অঙ্কন করে, তাহলে সেটা ভিন্ন কথা। আমরা ওই কিছু অঙ্ক থাকবে, এটা আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখো 1 2 3 4 5 6 7, সারণীতে জয়টা পার্ট দেওয়া থাকবে, তুমি ওইটা পার্ট করবা। যেমন 7টা পার্ট দেওয়া আছে, আমি 7টা করলাম। 7টা পার্ট করার পরে তিনটা গ্রাফের ক্ষেত্রে কিন্তু এইভাবে 3 পার্ট হবে। তিনটা গ্রাফ আছে তোমাদের বইয়ে, মনে রাখবে তিনটা গ্রাফ আছে, তিনটা গ্রাফের ক্ষেত্রে কিন্তু কয় পার্ট হবে,
তিন পার্ট হবে। তিন পার্টের মধ্যে কোন পার্টে কি কি লিখতে হয় এটা কিন্তু তোমাদের মানে মাথায় রাখতে হবে। দেখো জয়টা পার্ট দেওয়া থাকবে, তুমি ওইটা পার্ট করবা। এখানে 7টা পার্ট দেওয়া আছে, পরীক্ষার মধ্যে 8টা 9টা 10টা 11টা 12টা মানে ভিন্ন ভিন্ন সংখ্যা দেওয়া থাকতে পারে। তাহলে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আমাকে এখানে 7টা পার্ট দেওয়া আছে, আমি এইভাবে 7টা পার্ট করছি। আর এইভাবে কয়টা, এই যে 7টা পার্ট করলাম, আর এইভাবে 3টা পার্ট করলাম। 3টা পার্টে আমাকে 2টা পার্টের মান কিন্তু এখানে দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি। দ্বিতীয়টা কি, গণসংখ্যা। শেষেরটা আমাকে নির্ণয় করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা লাগে। পরীক্ষার মধ্যে কিন্তু এমসিকিউ আসে যে অজীব রেখা অঙ্কন করতে কোনটি নিচের কোনটি প্রয়োজন, ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা তো আমরা আগেই বুঝিয়েছি। ভিডিওটা যারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা তো বুঝতে পারবে। এই সাইড তারপরে এটার সাথে এটা যোগ করে 12, এটার সাথে এটা যোগ করে 22, এটার সাথে এটা যোগ করে 42, 42 এর সাথে এটা যোগ করে 54, তারপরে এর সাথে যোগ করে কত হবে 60। তার মানে 4 4 এর সাথে এটা যোগ করে 12, 12 এর সাথে এটা যোগ করে আছে 22, 22 এর সাথে এটা যোগ করে আছে 42, 42 এর সাথে এটা যোগ করে আছে 54, 54 এর সাথে এটা যোগ করে কত আসছে 60। এটা করার পরে এখন শুধু আমরা এই গ্রাফের একটু বাংলা লিখতে হয়। বাংলা লিখে গ্রাফটা অঙ্কন করে যেখানে অঙ্কটা করবা এখানে স্টেপলার মেরে দিবা। তাহলে বাংলাটা দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা মনে করি x ও x ড্যাশ হলো, এই বাংলাটা কিন্তু প্রায় তিনটা গ্রাফের ক্ষেত্রে প্রায় সেম একটু ডিফারেন্স। মনে করি x ও x ড্যাশ হলো x অক্ষ এবং y ও y ড্যাশ হলো y অক্ষ। x অক্ষ বরাবর আমরা কি নিব জানো? x অক্ষ বরাবর অজীব রেখার ক্ষেত্রে আমাদেরকে শ্রেণীবৃত্তি নিতে হবে। x অক্ষ বরাবর শ্রেণীবৃত্তি এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কন করা হলো। এগুলো এইটুকু। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে x অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক এবং y অক্ষ বরাবর 1 বর্গ সমান 2 একক নিয়ে অঙ্কন করলে ভালো। ঠিক আছে, দেখো x অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক, অর্থাৎ 1 গড়ে 1 গড় ধরলাম। x অক্ষ বরাবর 1 গড়কে আমরা 1 গড় ধরব। আর y অক্ষ বরাবর 1 বর্গ সমান 2 একক ধরলে ভালো। তুমি যদি 1 বর্গ y অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক নিয়েও কিন্তু অঙ্কন করা যাবে। অর্থাৎ এইটা শেষের বিষয়টা হচ্ছে কি 1 বর্গ সমান 2 একক ধরলাম, মানে যেখানে 5 গড় যেতে হবে আমাকে। ধরো এখানে 60 আছে প্রমিত গণসংখ্যা, y অক্ষ বরাবর আমরা কি নিব, প্রমিত গণসংখ্যা তো 60 আছে, তাহলে আমরা 30 গড় গেলেই হবে। আর 60 গড় পর্যন্ত বললে কিন্তু আমার সময়ের প্রয়োজন হবে, তাহলে এখানে কিন্তু 30 গড় পর্যন্ত গেলে আমার হবে। আমরা এখন তোমাদেরকে বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখাবো। বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদেরকে যে প্রদত্ত একটা সারণী দেওয়া আছে, আমরা একটু আগে যে অজীব রেখা অঙ্কন করলাম, তাহলে আমরা এই সারণী থেকে বহুভুজ কিভাবে অঙ্কন করব। বহুভুজ অঙ্কন করতে গেলে আমরা প্রথমে বলেছি যে গ্রাফের ক্ষেত্রে কিন্তু এখানে আগে দেখতে হবে যে কয়টা পার্ট দেওয়া আছে সারণীতে। 1 2 3 4 5 6 7, তো 7টা পার্ট আছে। 1 2 3 4 5 6 7, 7টা পার্ট করলাম। এবং তোমাদের বইয়ে 3টা পার্ট, 3টা গ্রাফ দেওয়া আছে। 3টা গ্রাফেরই কিন্তু এইভাবে 3 পার্ট করতে হয়। কয় পার্ট করতে হয়? 3 পার্ট করতে হবে। এইখানে বহুভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে শ্রেণীবৃত্তি লিখতে হবে, মাঝখানে শ্রেণী মধ্যবিন্দু লিখতে হবে, আর এইখানে লিখতে হবে গণসংখ্যা।
তাহলে তিনটা গ্রাফের ক্ষেত্রে যে 3 পার্ট করতে হয়, কোন পার্টে কি লিখতে হয় সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটাতে শ্রেণীবৃত্তি লিখতে হয়, এটাতে শ্রেণী মধ্যবিন্দু লিখতে হয়, এটাতে গণসংখ্যা লিখতে হয়। শ্রেণীবৃত্তি আমরা এটা থেকে দেখে দেখে লিখব, শ্রেণীবৃত্তিগুলা এই সারণী থেকে আমরা লিখব, গণসংখ্যাগুলা আমরা এখান থেকে দেখে দেখে লিখব। লেখার পরে শ্রেণী মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে সেটা তোমাদেরকে বলে দিই। এই যে দেখো, এটা শ্রেণীর নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। এই দুইটা শ্রেণী আমাকে যোগ করতে হবে, অর্থাৎ 45 আর 49 যোগ করে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা ভাগফল আসবে 47। কত আসবে? 47। তাহলে 45 আর 49 যোগ করে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 47। ঠিক তেমনি এইটা আর এটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে এখানে ভাগফল কত আসবে? ভাগফল আসবে 52। এভাবে তুমি এইটা আর এটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে ভাগফলটা এখানে লিখবা। অর্থাৎ শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হয় ও উচ্চ সীমা, নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা নির্ণয় করতে হবে। তোমাদেরকে এখানে একটা টেকনিক শিখিয়ে দেই। দেখো, প্রথমটা আমি যে বিষয়টা করছিলাম যে 45 আর 49 যোগ করে আমাদের কত আসছে, ধরো দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে কত আসছে? 47। তো এইখানে সংখ্যার সাথে এইখানে সংখ্যার যদি ব্যবধান 2 থাকে, তুমি যদি 45 সহ গণো তাহলে এইটার ব্যবধান আসবে 3, আর যদি 45 এর পরে 46 47 গণো তাহলে ব্যবধান কত আসবে? 2। এরকম ব্যবধান যদি 2 কিংবা 3 কিংবা 5 ব্যবধান থাকে তাহলে তুমি নিজের টেকটিকটা কাটিয়ে যদি লিখতে পারো তাহলে ভালো, আর যদি টেকটিকটা কাটিয়ে না লিখতে পারো তাহলে কিন্তু তুমি এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে ভাগফলটা লিখবা। অর্থাৎ এইভাবে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করবা। এখন আমি যে টেকটিকটা বলতেছি, দেখো এটার সাথে এটার ব্যবধান 2, তার মানে এইগুলোর সাথে সবগুলোর সাথে 2 করে লিখে দিলে তোমার মধ্যবিন্দু নির্ণয় হয়ে যাবে। তার মানে তোমার যোগ করে 2 দিয়ে ভাগ করে লিখতে সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না। তার মানে এই যে দেখো 52 আসছে, তার মানে এটা কত আসবে? 57। এটা কত আসবে? 62। এটা কত আসবে? 67। এটা কত আসবে? 72। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কিন্তু আমরা তোমার x অক্ষ বরাবর, দেখো এখানে লিখছি, মনে করি x y ড্যাশ হলো x অক্ষ, y ড্যাশ হলো y অক্ষ। x অক্ষ বরাবর কিন্তু শ্রেণী মধ্যবিন্দু নিতে হবে। বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু নিতে হয়। এইটা কিন্তু পরীক্ষা এমসিকিউ আকারে অনেক সময় আসে। তাহলে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু নিবা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে y অক্ষ বরাবর গণসংখ্যা নিবা, x অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক, y অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক নিয়ে আমরা বহুভুজ অঙ্কন করব। তিনটা গ্রাফ তোমাদেরকে বোর্ডে অঙ্ক বোঝানোর চেষ্টা করতেছি। এই তিনটা গ্রাফেরই কিন্তু আমি গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয় এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপলোড করবে, এই ভিডিও শেষে কিন্তু গ্রাফটা অঙ্কন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তিনটা গ্রাফে কিন্তু আজকের এই ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা, স্কিপ না করে, তারা কিন্তু 100% পরিষ্কার 20 এ 20 মার্ক পাবা এবং কোন পরীক্ষাতেই তুমি ফেল করবে না, 100% আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে এখন আমরা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় আয়তলক্ষ অঙ্কন করব। আয়তলক্ষ অঙ্কন করব। আমাদের এই শেষ গ্রাফটা আয়তলক্ষ অঙ্কন করব। আমরা সর্বশেষ করব আয়তলক্ষ। দেখো, আয়তলক্ষ অঙ্কন করতে গেলে আমাদের এখানে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এই মানগুলো আমাদের মুছে দিতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে একটু বোঝাই। এখানে 45 আছে, তার মানে এখানে 0.5 কমাইবা আর এইদিকে 0.5 তোমরা বাড়াইবা। তাহলে এখানে 45 আছে, তে আমার হবে 44.5। এখানে 49 আছে, এটার সাথে 0.5 বাড়িয়ে দিবা, তার মানে 49.5। তারপর কি করবা? দেখো, প্রত্যেকটা কিন্তু এইভাবে এদিকে 0.5 কমাইবা, এদিকটা বাড়াইবা। একটা নির্ণয়ের পরে তোমাদেরকে আমি একটা টেকনিক দেখাই। এখানে দেখো, এখানে আমি 0.5 কমায় লিখছি, 44.5 টান দিলাম, এখানে দেখো 49.5 লিখলাম। তারপর তুমি এইটা এইখানে নিয়ে আসবা, 49.5 টান দিবা, তারপর এটার সাথে 0.5 লাগিয়ে দিবা, তারপর এটা এখানে আসবো 54.5 টান দিলাম, 59.5। এটা 59.5টা এখানে আসবো,
টান দিলাম, এটার সাথে 64.5, এটা এখানে আসবে 64.5, তারপরে আমার এখানে 69.5, 69.5 এখানে আসবে, লাগিয়ে দিলাম 74.5। তোমরা যারা এইভাবে না বুঝবা, মানে এই দিক দিয়ে 0.5 কমাইবা, এই দিক দিয়ে বাড়াইবা, প্রত্যেকটা নিয়ে এই দিক দিয়ে 0.5 কমাইবা, এই দিক দিয়ে 0.5 বাড়াইবা। তার মানে আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদেরকে শ্রেণী ব্যক্তি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, গণসংখ্যা লাগবে। নিয়ম কিন্তু তিনটা গ্রাফেরই প্রায় সেম, শুধু খালি 3 পার্টে কি কি লিখতে হবে এটা মনে রাখতে হবে। তাই আয়তলেখ অঙ্কন করতে প্রথম পার্টে লিখতে হবে শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় পার্টে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে হয়, এটা মনে রাখতে হবে, তৃতীয় পার্টে গণসংখ্যা লিখতে হয়। আর গড় যে এইভাবে 7টা করছি, কারণ 7টা দেওয়া আছে দিকে 7টা করছি, যদি পরীক্ষার যে কয়টা দেওয়া থাকবে ওই কয়টা করবা। আর সবসময় পার্ট কয়টা হবে, এভাবে পার্ট হবে 3টা, 3 পার্টে কি কি লিখবা এগুলো লিখতে হবে সবসময়, শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। ঠিক আছে, এখন আমরা এইটার দেখো, মনে করি x হলো x অক্ষ, y হলো y অক্ষ। x অক্ষ বরাবর আমরা নিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আয়তলেখ অঙ্কন করতে গেলে x অক্ষ বরাবর নিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবং y অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা নিয়ে আমরা কি করব, আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করা হলো। x অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক নিব, y অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদেরকে শ্রেণী ব্যক্তি লাগবে, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই 3টা দিয়ে আমাদেরকে সারণী তৈরি করতে হবে। তো অজীব রেখার ক্ষেত্রে কি কি লাগে, শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমরা গ্রাফের যে বাংলাটুকু লিখেছিলাম যে মনে করি x ড্যাশ x অক্ষ, y ড্যাশ y অক্ষ। x অক্ষ বরাবর আমরা কি লিখেছিলাম, x অক্ষ বরাবর লিখেছিলাম আমরা শ্রেণী ব্যক্তি, আর y অক্ষ বরাবর লিখেছিলাম ক্রমযোজিত গণসংখ্যা। তে তোমরা একটু লক্ষ্য করো, এইখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি যে এই যে গ্রাফটা এখানে দেখো, এই যে এই পাশ থেকে 1 2 3 4 5, অর্থাৎ নিচের দিকে 5 ঘর রাখলাম। আবার এই পাশে দেখো, এই পাশ থেকে 1 2 3 4 5, এইভাবে 5 ঘর। তাহলে এইভাবে y অক্ষ এবং x অক্ষ চিহ্নিত করে, এই x অক্ষ এবং y অক্ষ কিন্তু এই যে এইখানে মূলবিন্দু ওতে ও, এটা হইতেছে দুইটা যেখানে স্পর্শ করবে, এটা হলো মূলবিন্দু ও। এখন আমাদেরকে এই মূলবিন্দু ও থেকে 3টা গ্রাফ আছে তোমাদের বইয়ে, এই 3টা গ্রাফের কিন্তু 5 ঘর ভাঙ্গা অংশ দেখাতে হবে। এই যে এখান থেকে এখানে 5 ঘর, আমি কিন্তু এখানে ঢেউ দিয়েছি, ধরো 1টা 2টা 3টা, তুমি এখানে 4টা দিতে পারবা, 5টা দিতে পারবা, 2টা দিতে পারবা, এখানে কিন্তু ঢেউটা নির্দিষ্ট করে দিতে হবে না। তবে 3টা গ্রাফের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত 5 ঘর ভাঙ্গা অংশ দেখাতে হবে। তে অজীব রেখার ক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর কি নিব জানো, x অক্ষ বরাবর আমাদেরকে নিতে হবে শ্রেণী ব্যক্তি। প্রথমে আমি তোমাদেরকে এই বিষয়টা দেখে নেই। এইদিকে কিন্তু y অক্ষ বরাবর আমরা কি নিছি অজীব রেখার ক্ষেত্রে, ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে 0, আমরা কিন্তু y অক্ষ বরাবর 1 বর্গ সমান 2 একক নিয়ে গ্রাফটা অঙ্কন করব। অর্থাৎ এখানে 0 লিখলাম, তারপরে দেখো এখান থেকে এখানে 5 ঘর, কিন্তু আমরা নিছি 10, অর্থাৎ 10 করে নিব। 0 থেকে এখানে 10 20 30 40 50 60, আমাদের সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা কত আছে, 60 আছে। তো আমরা 10 করে নিলাম। তাহলে এখানে আমরা 5 ঘর গেলে 10 ঘর, অর্থাৎ 5 ঘর গেলে 10 ঘর যাওয়া হবে আর কি, এই বিষয়টা। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এইখানে শ্রেণী ব্যক্তিটি কিভাবে লিখবা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। অজীব রেখার ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে এই যে এইখান থেকে শুরু করবা, যে 45 45 49 54 59 64 69 74, এইভাবে লিখে আসবা। 5 ঘর রেখে এই যে এইভাবে লিখে যাবা। প্রথমে এই সংখ্যাটা হবে, প্রথমে এই সংখ্যাটা, তারপরে 49, তারপরে 54 59 64 69 74। একটু লক্ষ্য করো, এখানে যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখো তো এই যে এখানে দেখো, এই যে 45, প্রথমে আমরা লিখছি 45, ভাঙ্গা অংশ যেখানে আসছে 5 ঘর ভাঙ্গা দেখানোর পরে এইখানে 45 লিখলাম। তারপরে দেখো এই যে 49, এই যে দেখো 49,
ঠিক আছে 49, তারপরে কত এই যে 54, তারপরে এই যে এইভাবে লিখে লিখে গেলাম 74 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু এই যে দেখো আমি কলমটা যেভাবে ঘুরাই তোমরা এইভাবে লিখে যাবা, এভাবে লিখে 74 পর্যন্ত আসলাম। এখন তোমাদেরকে আমি যে বিষয়টি দেখাবো একটু লক্ষ্য করো, এইখানে দেখো একটু লক্ষ্য করো, আমরা এই যে 45 থেকে অর্থাৎ 45 থেকে 49, 45 থেকে 49 ক্রমযুক্ত গণসংখ্যা কত আছে 4, তাইলে 45 থেকে 49 অর্থাৎ 49-এর উপরে আমরা 4 ঘর এখানে আছে 4 ঘর, কিন্তু আমরা 4 ঘরের পরিবর্তে কয় ঘর যাব 2 ঘর যাব, তাইলে এইখানে 1 ঘর 2 ঘর গেলে আমার 4 ঘর যাওয়া হবে। এরপরে 49 থেকে 54 উপরে গণসংখ্যা কত আছে 54 উপরে দেখবা 12 আছে। ঠিক আছে 54 উপরে 12 আছে, তার মানে আমার 6 ঘর যেতে হবে, তাহলে এখানে 5 ঘর, এই যে 6 ঘর আমি একটা পুরা দিলাম। ঠিক আছে, পরে 54 থেকে 59 এর উপরে গণসংখ্যা আছে কত, ক্রমযুক্ত গণসংখ্যা কত আছে 22, তার মানে আমাকে যেতে হবে 11 ঘর, তাহলে 11 ঘর গেলে এইখানে হলো 5, এখানে হলো 10, এই যে এইখানে হবে, অর্থাৎ এই যে এইখানে হবে 11। ঠিক আছে, পরে 59 থেকে 64 এইখানে আছে আমার 42, তার মানে আমাকে যেতে হবে 21 ঘর, তার মানে এইখানে হলো তোমার 5, 10, 15, 20, 21 হইতেছে গা এই যে এইখানে। ঠিক আছে 21, এইখানে হলো 21, তারপরে 27, 54 অর্ধেক হলো গা আমার 27, তার মানে 69 উপরে 64 থেকে 69 উপরে আমার যেতে হবে 27, তারপরে এইখানে যদি 21, এখানে 25, 26, 27, তার মানে এইটা হইতেছে গা 27। ঠিক আছে, এখন আমার এই 69 থেকে 74 এইটা হইতেছে গা 60, তার মানে 30 ঘর যেতে হবে আমাকে, 30 ঘর যেতে হবে, তার মানে 30 ঘর হবে এই যে এইখানে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু আমার মানে সর্বোচ্চ ক্রমযুক্ত গণসংখ্যা 60, আমি যদি 60 ঘর যেতাম সময় লাগতো অনেক, তাই আমরা কিন্তু গ্রাফের মধ্যে লিখে দিয়েছিলাম যে অক্ষ বরাবর আমরা 1 বর্গ সমান 2 একক, অর্থাৎ আমাকে এখানে 60 দেওয়া আছে, ক্রমযুক্ত গণসংখ্যা 60 দেওয়া আছে, তাহলে আমার 30 ঘর গেলেই হবে, ওই কথাটা শুধু লিখে দিলেই হবে। তারপর তোমরা কি করবা, এই যে এখান থেকে এটি শুধু এইভাবে যোগ করে দিবা, যোগ করে দিলে স্কেল দিয়ে যোগ করবা তোমরা, আমি হাতে করতেছি, এই দেখো যোগ করে দিলাম, এই যে আমাদের কিন্তু অজীব রেখা শেষ, অজীব রেখা অঙ্কন করা শেষ। এখন আমি তোমাদেরকে বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। বহুভুজ অঙ্কন করতে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা লাগে, আমরা কিন্তু বিষয়টা অঙ্কে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদেরকে আমি এখন গ্রাফটা কিভাবে অঙ্কন করবা সেটা একটু দেখাবো। একটু লক্ষ্য করো, আমরা কিন্তু গ্রাফের ক্ষেত্রে কিন্তু এক্স ও এক ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ এটা কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। এক্স ও এক ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ চিহ্নিত করার পরে আমরা জানি এখানে মূলবিন্দুতে এখান থেকে এই পর্যন্ত কয় ঘর ভাঙ্গা অংশ দেখাতে হবে, 5 ঘর ভাঙ্গা অংশ দেখাতে হবে। তাহলে এইখানে লক্ষ্য করো শ্রেণী মধ্যবিন্দু কিন্তু আমাদের প্রথম মধ্যবিন্দুটা কত আসছে 42 থেকে কত পর্যন্ত আসছে 72 পর্যন্ত। আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু নিয়ে এক্স অক্ষ বরাবর কি লিখেছিলাম শ্রেণী মধ্যবিন্দু নিব, এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু নিয়ে বহুভুজ অঙ্কন করতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা আঁকতে হবে। তোমাদের ওয়াই অক্ষ বরাবর বিষয়টি একটু বুঝিয়ে দেই। 0 থেকে এখানে 5 ঘর রেখে রেখে তোমরা লিখে যাবা, 0 থেকে 5, 10, 15, 20, 25, সর্বোচ্চ গণসংখ্যা আমার এখানে কত ছিল 20 ছিল, তাই আমি 25 পর্যন্ত লিখলাম, বেশি লিখলে সমস্যা নেই। এই যে শ্রেণী মধ্যবিন্দু কিভাবে লিখলাম এটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের কিন্তু আয়তলেখা বলো এবং অজীব রেখা বলো ওইগুলার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 5 ঘর ভাঙ্গা অংশ দেখানোর পরে এখান থেকে লেখা শুরু করেছি, কিন্তু
বহুভুজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে এইখানে 5 ঘর, পরে এইখানে হলো 10 ঘর, অর্থাৎ 10 ঘর পর থেকে তোমরা লেখাটা শুরু করবে। প্রথম সংখ্যাটা 42, এই যে এখানে 10 ঘরের জায়গায় এসে লিখলাম, তারপরে 5 ঘর রেখে রেখে তারপরে লিখলাম 52, তারপরে 5 ঘর রেখে 57, তারপর 5 ঘর রেখে 62, তারপরে 67, তারপরে কত 72। এখন আমরা ধরো এই যে 42-এর উপরে ঘন সংখ্যা কত 4, তাহলে 42-এর উপরে সোজাসুজি তোমরা গুণে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে এখানে একটা ফুটা দিবা, ঠিক আছে, দিলাম। তারপরে 52-এর উপরে কত ঘন সংখ্যা 8, তার মানে 52-এর উপরে 5 6 7 8, এই যে এখানে একটা ফুটা দিবা। তারপরে 57-এর উপরে দেখো 57-এর উপরে কত ঘন সংখ্যা কত 10, তার মানে 57-এর উপরে 10 হবে ঘন সংখ্যা, এই যে এইখানে হবে, দিলাম। তারপরে 62-এর উপরে ঘন সংখ্যা কত 20, তার মানে 20-এ যাবে 20 আমি যাব, ধরো এইখানে হলো 15, এই যে এইখানে হবে, ঠিক আছে, এইখানে হবে, এই যে 5 10 15 20, 62-এর উপরে কত 15, আবার 67-এর উপরে কত 67-এর উপরে 12, 67-এর উপরে 12, এখানে 10 11 12, তার মানে এখানে হবে, ঠিক আছে। তারপরে 72-এর উপরে ঘন সংখ্যা কত 6, তার মানে 6 হবে, এই যে 5, এই যে এখানে হবে 6, ঠিক আছে। এখন আমরা এটা যোগ করে দিব। এখন গ্রাফটা এভাবে যোগ করে নামানোর পরে আমরা কিন্তু এইখানে নামাতে পারবো না, তোমরা একটু বিষয়টা মনে রাখবা। এখানে কিন্তু 72, শেষ মধ্যবিন্দুটা শ্রেণী মধ্যবিন্দুটা 72, আমরা কি করবো 5 ঘর পরে এই যে এইখান দিয়ে নিয়ে এইখানে নামাবো। এই যে আমরা এখন যোগ করবো, দেখো এইখান থেকে কিন্তু যোগটা করতে হবে, এইখান থেকে কিন্তু না, ঠিক আছে। এইখান থেকে আমরা যোগটা করব, এই যে দেখো যোগটা করার চেষ্টা করতেছি, তোমরা স্কেল দিয়ে করবে, আমি হাতে করলাম, এই যে এভাবে যোগটা করবে, যোগটা করে যোগটা করলাম, এই যে এখন আমরা কিন্তু এইখানে নামাবো না, এটা নিয়ে এই যে এইখানে নামিয়ে দেব। এই যে আমার বহুভুজ অঙ্কন করা শেষ। এখন আমরা তোমাদের সর্বশেষ আমি তোমাদেরকে যে বিষয়টি দেখাবো, আয়তলক্ষ কিভাবে অঙ্কন করতে হয়। আয়তলক্ষ অঙ্কন করতে গেলে কিন্তু আমরা বোর্ডে যে বিষয়টি দেখেছিলাম যে শ্রেণীবৃত্তি লাগে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে এবং গণসংখ্যা লাগে, 3 পার্ট করতে হয়। 3 পার্টের ক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর কি নিব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে। x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তোমরা 5 ঘর ভাঙ্গাংশ দেখানোর পরে কিভাবে লিখবে, এই যে এটা থেকে শুরু করতে হবে, 40.5, তারপরে 49.5, তারপরে 54.5, 59.5, 64.5, 69.5, 74.5, এই যে এইভাবে আমাদেরকে লিখে যেতে হবে, 5 ঘর রেখে রেখে লিখতে হবে। আর ওই অক্ষ বরাবর আমাদেরকে গণসংখ্যা লিখতে হবে। যেমনটি আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখো আমরা কি করেছি, এইখানে দেখো, এইখানে আমরা এই যে মূলবিন্দু হইতেছে ও, তারপরে এইখানে 5 ঘর ভাঙ্গাংশ দেখালাম, 5 ঘর ভাঙ্গাংশ দেখানোর পরে এইখানে 5 10 15 20 25 এভাবে মানে ওই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিতে হবে আয়তলেখ অঙ্কন করতে গেলে। আর x অক্ষ বরাবর আমাদেরকে নিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা প্রথমে এই যে 40.5, এই যে এই 5 ঘর ভাঙ্গাংশ দেখেন, এখানে লিখলাম 40.5, তারপরে 49.5, এই যে এই সংখ্যাটা লিখলাম, অর্থাৎ আমাদেরকে এইভাবে লিখে আসতে হবে 49.5, তারপর 54, এই যে 54.5, তারপরে এই 59.5, তারপরে এই যে 64.5, তারপরে এই যে 69.5, তারপরে এই যে 74.5, 5 ঘর রেখে রেখে লিখলাম। এখন আমাদেরকে যে 44.5 থেকে 49.5 পর্যন্ত গণসংখ্যা কয় 4, তাহলে আমাকে 4 ঘর মার্ক করতে হবে, অর্থাৎ এত থেকে এত। ভিডিওটা আগেই ধারণ করেছিলাম, একটু মিস্টেক হওয়ার পর কারণে একটা কল আসছিল, তাই আবার ধারণ করতেছি, এটা আগেই করেছিলাম। দেখো 44.5 থেকে 49.5, এখানে আমাদেরকে এই যে এইভাবে কিন্তু মার্ক করতে হবে, মার্ক করতে হবে 4 ঘর, চারপাশে মার্ক করতে হবে। মার্ক করে এই যে দেখো এটা মার্ক করে এই যে এইভাবে গাঢ় করে দিতে হয়। তারপরে 49.5 থেকে 54.5, এত থেকে এই যে এত, এটা কিন্তু আমাদের এখানে গণসংখ্যা দেওয়া হচ্ছে 8, তারপরে তাহলে আমরা উপরের দিকে 8 ঘর গুণে এত থেকে এই যে এত পর্যন্ত, অর্থাৎ 49.5 থেকে 54.5 পর্যন্ত উপরের দিকে 8 ঘর মার্ক করবাম।
তারপরে 54.5 থেকে 59.5 এটার আমাদের গণসংখ্যা কত 10 ঘর, তাই 10 ঘর চারপাশে দেওয়াল তুলে এভাবে মার্ক করতে হবে। বাকিগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, এভাবে সবগুলা করতে হবে। পরেরটা কিন্তু হবে 20, তারপরেরটা 12, তারপরটা 6, এভাবে এই 20 পর্যন্ত যেতে হবে। অর্থাৎ এখানে আমি আর একটু দেখানোর চেষ্টা করি, আর নাহলে তোমরা অনেকে বুঝবে না। দেখো 59.5 থেকে 64.5 এটা কিন্তু 20 ঘর, তার মানে এই পর্যন্ত আসবে আমাদের, এই পর্যন্ত 20, তার মানে এইটা আমার এই যে দেখো এইভাবে দেওয়াল তুলতে হবে। তারপরে এই যে দেখো এই যে সোজাসুজি একটু মিস্টেক হইতেছে, মানে আঁকা বাঁকা হচ্ছে, হাতে আঁকতেছি তো। দেখো এই যে আমাদের এই যে এটা পরে ভিতরটা গাঢ় করে দিতে হবে। তারপর দেখো এখানে 64.5 থেকে 59.5 কত গণসংখ্যা 12, তো 12 হইলে এইখানে হবে 10, এই যে এই পর্যন্ত যাবে 10, 11, 12, তার মানে এইটুক মার্ক করলেই তো আছে আমার, এই যে এইটুক দেখো, এই যে এইটুক, পরে এই অংশটা গাঢ় করে দিতে হবে। আর 69.5 থেকে 74.5 পর্যন্ত এই যে 6, তারপরে এইখান থেকে আমাদের এই যে এই পর্যন্ত, তার মানে এই যে দেখো এটা একটা, এটা গাঢ় করতে হবে, এটা গাঢ় করতে হবে, এটা গাঢ় করতে, এটা এইগুলা যেভাবে আঁকছি এইটিও কিন্তু এইভাবেই অঙ্কন করেছিলাম। ঠিক আছে, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে আমাদের পেজের সাথে থাকবে, এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ স্যার এবং ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সর্বশেষ আমি তোমাদেরকে কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয় সেটা দেখাবো। আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে আমরা বোর্ডে যে বিষয়টি নোট করেছিলাম এখানেও দেখো লিখেছি। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে কিন্তু 3 পার্ট করতে হয়: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ঘনসংখ্যা। আমরা গ্রাফের বাংলাটুকু যখন লিখেছি তখন কিন্তু x অক্ষ বরাবর কি নিয়েছিলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং y অক্ষ বরাবর নিয়েছিলাম ঘনসংখ্যা। তুমি যে x অক্ষ বরাবর ভাঙ্গা অংশ দেখানোর পরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখবে, তোমাকে প্রথমে ভাঙ্গা অংশ দেখানোর পরে এই সংখ্যাটা লিখতে হবে, তারপরে এই সংখ্যাটা লিখতে হবে, তারপরে এই সংখ্যা, তারপরে এই সংখ্যা, এইভাবে লিখে লিখে 74.5 পর্যন্ত যেতে হবে। অর্থাৎ দেখো একটু লক্ষ্য করে এইভাবে লিখে যেতে হবে, এভাবে। ঠিক আছে, আর y অক্ষ বরাবর আমরা কি নিব গণসংখ্যা নিব। আমি যদি তোমাদেরকে গ্রাফটা একটু দেখাই, একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে গ্রাফটা অঙ্কন করে দেখাবো, তোমরা একটু ভালো করে স্কিপ না করে দেখতে হবে, কারণ এটা স্কিপ করলে আর কিন্তু বোঝাই যাবে না। দেখো এক্স ও এক ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ চিহ্নিত করার পরে, এক্স ও এক ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ চিহ্নিত করার পরে এখানে কিন্তু মূলবিন্দু ও, আমরা তো আগেও দুইটা গ্রাফ করেছি, আমি আগে বলেছি। তারপরে এখানে ভাঙ্গা অংশ দেখানোর পরে এই পর্যন্ত আসলো। তে ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব 0, 5, 10, 15, 20, 25, এই যে এইভাবে লিখে যাব। লিখে যাওয়ার পরে আমরা কিন্তু এইখানে এই যে দেখো 5 ঘর ভাঙ্গা অংশ দেখানোর পরে এই যে এইখানে কিন্তু লিখছি 44.5, এই যে এটা লিখলাম 44.5, তারপর লিখবো 59.5, 5 ঘর রেখে আবার লিখবো 49.5, তারপরে 5 ঘর রেখে আমরা লিখবো 54.5, এটা লিখবো। তারপরে 5 ঘর রেখে আমরা লিখবো 59.5, তারপরে লিখবো 64.5, এই যে এটা লিখবো। তারপরে লিখবো 69.5, তারপরে 74.5, এই যে এটা লিখলাম। ঠিক আছে, এখানে একটু ভালো করে লক্ষ্য করো। এখন আমাদেরকে যে 44.5 থেকে 49.5 গণসংখ্যা কত 4 ঘর, এটা আমাকে মার্ক করতে হবে। আমরা মার্ক করব, আমি কিন্তু হাতে করতেছি, এই গ্রাফগুলো কিন্তু পেন্সিলের সাহায্যে এবং স্কেলের সাহায্যে করতে হয়। একটু লক্ষ্য করো, আমরা যদি মার্ক করি এই যে এই পর্যন্ত দেখো 4 ঘর আমরা যদি মার্ক করি তাহলে দেখো এই যে মার্ক করলাম চারপাশে ধরো এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এত থেকে এত এই পাশে এইভাবে মার্ক করতে হবে। মার্ক করে এটা কিন্তু গাঢ় করে দিতে হবে। ঠিক আছে, এটা গাঢ় করে দিতে হবে, এইভাবে কিন্তু সবগুলা করতে হবে। যেমন 49.5 থেকে 54.5, ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমাদের দেখো তো 49.5 থেকে 54.5 কত গণসংখ্যা কত আমাদের 8, তার মানে 8 যদি হয় 49.5 থেকে 54.5, তাহলে এইখানে 5, তাহলে 8 হবে এই যে এখানে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত 8 হবে। তাহলে এইটা যদি আমি মার্ক করতে হয় তাহলে এই যে দেখো সোজা করে করতে হবে স্কেলের সাহায্যে, আমি হাতে করতেছি। দেখো এই যে
তার মানে এটা গাঢ় করতে হবে আমাদের, ঠিক আছে? এটা আমাদের কি করতে হবে? গাঢ় করতে হবে, এটা গাঢ় করে দিতে হবে। পরে 54.5 থেকে 59.5 এটা আমাদের কয় ঘর? 10 ঘর। তো এখানে যদি 8 হয় তাহলে এই পর্যন্ত 10 ঘর হবে। দেখো, তার মানে এই যে দেখো, তোমরা সোজা করে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে করবা এগুলা, ঠিক আছে? আমি কলম দিয়ে বোঝাইতেছি কারণ একটু যাতে